বাংলার অশিক্ষিত জাতি অশিক্ষিত হওয়ার পর আর মূর্খের মতো কাজ করেন না। এই ভিডিওটা যেভাবেই হোক বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে পৌঁছায় দেন। অনুরোধ, তারা যেন সেনাবাহিনীকে বিশ্বাস না করে, তারা যেন বর্তমানে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কথাই যেন তারা কান না দেয়। যদি তারা সেনাবাহিনীর কথা শুনে, যদি তারা তাদের আন্দোলন ছেড়ে দেয়, ওয়াল্লাহি আমার চোখের সামনে ভাসতেছে কি হবে। কেউ বাঁচবে না, ধৈর্য মেরে ফেলাবে। খবরদার, সেনাবাহিনীর কথায় কেউ যুদ্ধ বন্ধ করেন না, রাজপথ কেউ ছাড়েন না। আমরা তো প্রবাসী আছি, আমরা তো আসতে পারতেছি না, কিন্তু আমরা থাইকা যা করতে পারবো তা হচ্ছে টাকা বাড়ানো বন্ধ তো অলমোস্ট হয়ে গেছে। আগামী 1 বছর আমরা কোনো টাকা ব্যাংকে পাঠাবো না। দেখি সরকারের বাপের কেমন ক্ষমতা, দেশ চালাইতে পারে কিনা দেখবো। ভিক্ষা কইরা পেটে ভাত জুটবে না। আমরা সবাই ছাত্রছাত্রী ভাইয়ের পাশে আছি। আমি আবারও বলতেছি, আমি কখনো বলি নাই যে আমার ভিডিও শেয়ার করেন। আজকে পায়ে পড়তেছি, আমার এই ভিডিওটা শেয়ার করেন এই জন্য যে বাংলাদেশের ছাত্রছাত্রীরা দেখুক কাদের উপর ভরসা করতেছে। খবরদার, তারা ইন্ডিয়ার দালাল, ইন্ডিয়ার দালালকে কখনো বিশ্বাস করতে নাই ভাই। নিজের পায়ে নিজে কুড়াল মারেন না প্লিজ। সেনাবাহিনী, আর্মি বলেন, বিডিআর বলেন, মাদারচোদ পুলিশ বলেন, কারো কথায় কান দিয়েন না ভাই প্লিজ। ভালো থাকবেন আর শেয়ার করেন প্লিজ। অহংকার, আমার টাকায় তুমি বেতন পাইতা, আমার টাকায় ঘ্যাসের ওষুধ খাইতা। আবার যদি হাসিনার মতো গিয়ে কেউ ক্ষমতায় এরকম স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে পারে, সাংবিধানিক ভাবে সিস্টেম রাখতে হবে, জনগণ যাতে ওকে আবার টেনে সাংবিধানিক ভাবে নামাতে পারে। বিজয় নিয়ে আমি অত্যন্ত খুশি, একই সাথে আমি একটু শঙ্কায় আছি। কারণ এই বিজয় আমরা আজকেই যে নতুন স্বাধীন বাংলাদেশে অর্জন করলাম তা কিন্তু নয়। আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, হাসিনার আমলে আমরা যত সংখ্যক তরুণ তাজা প্রাণ রাজপথে রক্ত ঢেলে দিয়েছি তার থেকে কিন্তু অসংখ্য বেশি। আমরা ওই বিতর্কে যেতে চাই না 3 লক্ষ নাকি 30 লক্ষ, এই বিতর্কে যেতে চাই না। কিন্তু 71-এ মুক্তি বাহিনীদেরকে মেরেছে এবং অপরপক্ষে আমাদের সেই পাকিস্তান যেটা ছিল, সেই পূর্ব পাকিস্তান যেটা ছিল, সেখানে কিন্তু অসংখ্য মানুষ হত্যা করেছে ওই পশ্চিম পাকিস্তানের, এটাই সত্য। সেই রক্তের নদী পেরিয়ে আজকের এই দিনটির আশা আমরা করেছিলাম না। আমরা চেয়েছিলাম আমাদের বাংলাদেশকে আরো সুন্দরভাবে আরো আগেই করতে, কিন্তু পারি নাই। কেন পারি নাই সেই জিনিসটা আজকের বাংলাদেশের সচেতন সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্র সমাজ, তাদেরকে মনে রাখতে হবে। এই কারণে যে সংবিধান হাসিনাকে ফ্যাসিস্ট বানাইয়া রেখেছিল। শুধুমাত্র সরকার উৎখাতই একমাত্র প্ল্যান আর একমাত্র কথা নয়, শঙ্কা প্রকাশ করছি ওইখানে। এই সংবিধানের আন্ডারে অন্য কোন সরকার, অন্য কোন দল আমরা কাউকে আসতে দেব না। আগে সংবিধান সংস্কার করতে হবে। সংবিধান সংস্কার করে এমন একটা সংবিধান বানাতে হবে যেখানে হাসিনার মতো কেউ স্বৈরতান্ত্রিক হইয়া উঠতে পারে না। আপনাদেরকে আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, হাসিনা কিন্তু ইচ্ছা করে স্বৈরতান্ত্রিক হয় না। আপনি দেখবেন কলকাতার দিকে তাকান, সেখানে নরেন্দ্র মোদী ক্ষমতায়, কিন্তু কলকাতার নরেন্দ্র মোদী ওর বিজেপি শাসিত চিন্তা ভাবনা দিয়ে বাংলাদেশের মানুষকে যেভাবে নির্যাতন করেছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের পক্ষে দাঁড়াইতেন। মমতা কিন্তু কথা বলতেন। কেন বলতেন জানেন? কারণ মমতার একটা এক্সট্রা পাওয়ার ছিল যেটা মোদী তাকে এবং তার সংবিধানে দিয়ে রেখেছে। কিন্তু আমাদের এমন এক সংবিধান যেখানে হাসিনাই এক ছিল, আমাদের কোনো দাম ছিল না। একদিন নাকি আমরা নাকি জনগণ সংসদের মালিক, এই সংসদের মালিক নাকি আমরা নাকি ভোট দিয়ে সরকারকে আনি। কিন্তু দেখেন, একবার এই কুলাঙ্গার হাসিনা আসার পরে আমরা কি ওকে বলতে পারি আমার অধিকার, আমার কথা, আমি যেটা বলতে চাই সেটা বলতে দিচ্ছ না, তুমি ক্ষমতা থেকে চলে যাও? আগামীর বাংলাদেশে যেই সরকার গঠন হবে, জনগণকে এমন শক্তি দিয়ে রাখতে হবে যাতে সে রিকল করতে পারে। আবার যদি হাসিনার মতো গিয়ে কেউ ক্ষমতায় এরকম স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে পারে, সাংবিধানিক ভাবে সিস্টেম রাখতে হবে, জনগণ যাতে ওকে আবার টেনে সাংবিধানিক ভাবে নামাতে পারে। আজকে হাসিনা ক্ষমতা থেকে চলে গেছে, কিছু আওয়ামী দালাল, শাহরিয়ার কবিরের মতো কুলাঙ্গার, এই সমস্ত বদমাইশ গুলো আমাদেরকে শিখাইতো হাসিনা ক্ষমতা থেকে নামবে কিভাবে। ও তো সংবিধানকে কেটে ছিটে এমন অপারেশন করেছে, সংবিধানের ভিতরে আর কিছু নাই, যা আছে সব ওই হাসিনা আর হাসিনার বাপের নামে বন্দনা। এ দিয়ে তো ক্ষমতা থেকে বের হওয়া যায় না। মানে আলাপটা এমন,
আমার বাড়িতে কাঁঠাল গাছে কাঁঠাল চুরি করতে উঠেছে, চোর উঠেছে। সব যখন বাড়ির লোক সহ গিয়ে সেখানে ঘেরাও হলাম কাঁঠাল গাছের নিচে, চোর বলে, ভাই উঠেছি তো ভালো কথা, নামবো কিভাবে? তুই উঠছিলি কিভাবে? এটা কিন্তু আসলেই সত্য, নামার কোনো পথ নেই। আমাদের দেশের কোন সরকার পরবর্তীতে আসার পর যদি স্বৈরতান্ত্রিক হয়ে উঠে, অবশ্যই তাকে জনগণ যাতে সাংবিধানিকভাবে নামাতে পারে সেই ব্যবস্থাটা থাকতে হবে। আরেকটি বিষয় আমি বলতে চাই, আমাদের আজকের এই নতুন স্বাধীন বাংলাদেশের সংকট, আজকে এই দেশ স্বাধীন করেছে কারা? তরুণ প্রজন্ম। এই হাসিনাকে কারা ঝাঁটাই খাটাইছে? তরুণ প্রজন্ম তো। আমরা শোনেন, আমি বলি 2018 সালে আমরা বলেছিলাম এদেশে 4,82,00,000 যুবক আছে, এর মধ্যে প্রায় 1 কোটির মতো গ্রাজুয়েশন কমপ্লিট, তাদের চাকরি নাই। ওই যুবকরাই কিন্তু এদেরকে হটাইছে, কোন রাজনৈতিক দল নয়। আমি বলতে চাচ্ছি না রাজনৈতিক দলের কোনো অবদান নাই, অবশ্যই তাদের অবদান আছে, কিন্তু নেতৃত্ব দিয়েছে এদেশের কিশোর, তরুণ, যুবক। আমি আপনাদের ঐতিহাসিকভাবে এই ঘটনাকে কানেক্ট করাইতে চাই। এই যে আপনার আবু জেহেলের নাম আপনারা সবাই জানেন না? এই আবু জাহেলকে ঘ্যাচ খতম করে দিয়েছিল দুটো কিশোর। এই মাওলানা সব জানেন না আপনি? আজকে সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। স্বৈরাচারকে 18 সাল থেকে 14 সালের পর থেকে প্রেস ক্লাব, শাহবাগ, সব জায়গায় দাঁড়িয়ে আমরা বোঝাতে চেয়েছি এই দেশ আমাদের, তোমরা অপরের হাতে তুলে দিও না, বিদেশিদের স্বার্থ রক্ষা করো না, অপরের দেশের করিডোর দিয়ে রেল আমাদের দেশের ট্রানজিট নামে চালাইও না, আমাদের দেশের স্বার্থ বিকাইয়া দিও না। কথা শুনে নাই, কোথায় তোমাদের সেই অহংকার? সংসদে দাঁড়াইয়া শামীম ওসমান সন্ত্রাসী, কুলাঙ্গার, জানোয়ার, আমি বলতে চাচ্ছি এটা আমার ভাষা নয়, মাফ করবেন, এই ভাষাগুলো আমার নয়, এদেশের সাধারণ জনগণ এই নামই শামীম ওসমানদেরকে চেনে। আমি বলতে চাই আজকে তাদের অহংকার কোথায়? কোথায় সেই অহংকার? আমার টাকায় তুমি বেতন পাইতা, আমার টাকায় গ্যাসের ওষুধ খাইতা, আমার টাকায় কি বলবো ইরেজার ব্যবহার কইরা দাড়ি চুল শেভ করতা, সেই আমার বিরুদ্ধে বন্দুক তাক। সেই আমি 1 টাকা দিয়ে যদি একটা চকলেট কিনি সেটা দিয়ে তোমরা ভ্যাট নিতা। সেই তেলের দাম আপনি দেখবেন, দ্রব্যমূল্যের যে কি ঊর্ধ্বগতি, সেই টাকা দিয়ে বুলেট কিনে আবু সাইদকে হত্যা করেছো। আবু সাইদকে, আজকে আবু সাইদের জায়গায় আপনি আমি ভাই যে কেউ থাকতে পারতাম। আজকে আবু সাইদের শুধু আত্মা নয়, ওই আয়না ঘরে বসে যাদেরকে হত্যা করেছো তাদের আত্মা আজকে আল্লাহর কাছে তাকিয়ে হাহা করে হাসে। হাসিনার স্বৈরাচার পতন, এদেশের মানুষ বিজয়। আমি আপনাকে যে বিষয়টা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই তরুণ যুবক সমাজদেরকে কিভাবে চাকরি দিয়ে, তাদেরকে কর্মসংস্থান দিয়ে বাংলাদেশ পুনরায় আবার রিফর্ম করতে হবে, বাংলাদেশকে মাথা উঁচু করে মর্যাদার সহকারে পৃথিবীতে দাঁড়াবে সেই ব্যবস্থা করতে হবে। হেলাফেলা নয়, আর হেলাফেলা নয়। এখন বাংলাদেশ এমন ভাবে গঠন করতে হবে যাতে ওই প্রাচ্য মানে পশ্চাত্য থেকে ওই পশ্চিমারা, ইউরোপিয়ান কান্ট্রি বলে না, হাসিনা বলতো না এত উন্নয়ন করেছি, আমাকে মানুষ জিজ্ঞেস করে কি এমন ম্যাজিক আপনার কাছে আছে? ম্যাজিক দেখছো? ম্যাজিক দেখাইছে জনগণ। আমি বলতে চাই সত্যিকার অর্থেই আমাদের সেই অবস্থা দেখিয়ে দিতে হবে যে এক ম্যাজিক্যাল পরিবর্তন, সেই পরিবর্তনের অবশ্যই অগ্রসেনানী, পাহারাদার হিসেবে থাকতে হবে আমাদের দেশের তরুণ যুবক জনতা, যাতে অন্য কেউ বাংলাদেশের স্বার্থকে অন্য কোনো বিদেশ, কি আমেরিকা, কি ইন্ডিয়া, কি চায়না, কারো কাছে যেন বিক্রি না করে দেয়।